শহরের কোলাহল থেকে বেরিয়ে দৈনন্দিন কাজের চাপকে পিছনে ফেলে রেখে চলুন আজকে আমরা ঘুরে আসি দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাইন বনের সাম্রাজ্যের রাস্তা এবং পাহাড়ের জলকে অতিক্রম করে ছোট্ট সংকীর্ণ রাস্তা পেরিয়ে প্রায় 31 কিলোমিটার পথ অতিক্রম করে দার্জিলিংয়ের ছোট্ট একটা শহর শিটং। আর সেখানেই রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট। শিটংয়ে পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি থেকে মোট দুটো রাস্তা রয়েছে। যদি আপনি ডাইরেক্ট শিটংয়ে পৌঁছাতে চান তো সেক্ষেত্রে আপনার মোটামুটি 32 কিলোমিটার মতো যেতে হবে, যেখানে যেতে আপনার 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তিনধারিয়া স্টেশনের আগে রংটাং বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপনাকে ডান দিকে যেতে হবে। তবে আমরা নিউ জলপাইগুড়ি থেকে শিটংয়ে পৌঁছেছিলাম কার্শিয়াং হয়ে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল দার্জিলিং যাওয়ার। তো তার জন্য আমরা নিউ জলপাইগুড়ি হয়ে আমরা প্রথমে গেছিলাম কার্শিয়াং থেকে আমরা পৌঁছেছিলাম শিটংয়ে। আর শিটংয়ে যার রাস্তা যে কত সুন্দর সে আপনারা না গেলে বুঝতেই পারবেন না। যদি আপনারা নিউ জলপাইগুড়ি থেকে শিটংয়ে পৌঁছাতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে 4 চাকা ভাড়া নিতে হবে, যেটা 3,500 থেকে 4,000 টাকার মতো পড়ে যাবে। তবে আমরা সেখানে যাওয়ার জন্য নিয়েছিলাম মোটর সাইকেল ভাড়া। তো হিমালয়ান আমরা নিয়েছিলাম, যেখানে আমাদের পড়েছিল 1400 টাকা করে পার ডে। তেল খরচা থাকবে নিজের, আর সিকিউরিটি মানি থাকবে আপনার 3,000 টাকা করে। তো বাদিকের যে রেটটা দেখতে পাচ্ছেন সেখান থেকেও আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন আপনার পছন্দের মতো। তো আমরা বাদিকের যে রেটটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করে নিই। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কীরকম রেট থাকে। আমি নিয়েছিলাম অন্য একটা জায়গা থেকে ভাড়া, যার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে গাড়ি ভাড়া করে নিতে পারেন। গাড়ি ভাড়া নেওয়ার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড। যখন আপনি গাড়ি ভাড়া নেবেন তখন আপনার কাছ থেকে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস তারা নিয়ে নেবে, আর অথরাইজেশন লেটারের জন্য 200 টাকা নিয়ে নেবে। তো আপনারা চাইলে আগেও 200 টাকা পাঠাতে পারেন, যার জন্য অথরাইজেশন লেটারটা আপনার তৈরি করে ওরা রেখে দেবে। গাড়ি যখন আপনি ভাড়া নেবেন তখন অবশ্যই গাড়ির পুরো সম্পূর্ণ ভিডিও করে নেবেন। যখন আপনি ব্যাক করবেন তখন যদি কিছু রকম ওরা ক্লেম করে তো আপনি সেটা দেখাতে পারবেন। এবার আসি আপনি ওখানে হোমস্টে কীভাবে বুক করবেন। আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনি হোমস্টের মালিকের সঙ্গে কথা বলে আপনার পছন্দের তারিখে আপনার হোমস্টেটা বুক করে নেবেন। হোমস্টের প্রত্যেক রুমে প্রায় 2টো করে বেড আছে, যেখানে 4 জন করে থাকা যায়। 3 বেলা খাবার এবং চা এবং পকোড়া দেওয়া হয়। হোমস্টে থেকে কিছু দূরত্বেই আপনি পেয়ে যাবেন চা বাগান, পাহাড়, সব কিছু একসঙ্গেই রয়েছে। হোমস্টের ভাড়া সিজন ওয়াইজ 1400 থেকে 1800 টাকা পার হেড হয়। আপনারা চাইলেও কথা বলে নিতে পারেন। আর আপনি যদি সেলফি প্রেমী হন তো তার জন্য 2টো কাচের হোমস্টে রয়েছে, একসঙ্গে লাগানো হোমস্টে। তো সেখানে আপনারা সেলফিও তুলতে পারেন এবং তার ব্যালকনিও রয়েছে, ব্যালকনিতে উঠেও আপনি ছবি তুলতে পারেন। ফারাক্কা থেকে কোনো ট্রেনের টিকিট না থাকায় শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা মালদা হয়ে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, এবং সকালবেলায় সেখান থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে আমরা সকাল 9টায় বেরিয়েছিলাম, আর তারপরে আমরা পৌঁছে গেছি এখন শুকনার জঙ্গল ক্রস করে অনেকটা দূরে চলে এসেছি। रोहिणी होके खरसाङ का रास्ता लीजिए। हाँ अच्छा, वहाँ से डबल होके आप शिटंग जा सकते हैं। अच्छा, ठीक है। শুকনার জঙ্গল পার করে আসার পর আমরা কিন্তু খারাপ রাস্তা এখনো পর্যন্ত পাইনি। এই প্রথম পাহাড়ের দর্শন, অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। যত দূরে চোখ যাচ্ছে শুধু পাহাড়। এরকম গাছপালার মধ্যে দিয়ে বাইক চালাতে কার না ভালো লাগে। বাঁদিকে দেখতে পাচ্ছেন পুরোটাই পাহাড়, আর ডান দিকে পাথরের টিলা রয়েছে। তো তার মাঝখান দিয়ে আমি এখন গাড়ি চালাচ্ছি। অসাধারণ দৃশ্য এবং গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে, কেননা এখনও পর্যন্ত কোনো খারাপ রাস্তা আমরা পাইনি। যে একটা আশঙ্কা ছিল হয়তো প্রথমের দিকে খারাপ রাস্তা পাবো, সেরকম খারাপ রাস্তা এখনও পাইনি। তবে এখানে কিছু কিছু গোলাইয়ের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই গোলাইয়ের রাস্তাগুলোতে গাড়ি চালাতে একটু অসুবিধা হতে পারে আপনাদের, তবে আপনারা চাইলে পরে কিন্তু এখানে গাড়ির স্পিড কমিয়েও আপনারা উপরের দিকে উঠতে পারবেন। তো একটু সাবধানে উঠবেন, কারণ উপর থেকে কোনো গাড়ি আসলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। এখন বাজে দুপুর 12টা। সকালবেলায় আমরা 9টার দিকে গাড়ি পেয়েছিলাম। তো গাড়িতে তেল না থাকার জন্য আমরা পেট্রোল পাম্পে গিয়ে প্রথমে তেল ভরি।
তেল ভরার পর তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা সেরকম কোনো জায়গা এখনও পাইনি। তো সামনে কোথাও কোনো ধাবা বা কোনো হোটেল দেখলে পরে দুপুরকার খাবারটা একবারে সেরে নেব, তারপরে বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। যখন আমরা গাড়ি নিচ্ছিলাম তো তখন গাড়ির ভিডিও নেওয়া হয়েছিল, যাতে পরবর্তীতে কিছু ক্লেম করলে আমরা বলতে পারি। আর আপনারা কিন্তু গাড়ি নিলে অবশ্যই ভিডিও রেকর্ডিং করে তারপরে গাড়িটা নেবেন, আর ভিডিওটা প্রায় 3 দিন মতো ডিলিট করবেন না। যে গাড়িটা আমি নিয়েছি এটা হিমালয়ানের গাড়ি, তো সেক্ষেত্রে একটু অসুবিধা আমার কাছে মনে হচ্ছে, যেন গাড়িটা ঠিকঠাক মতো পারফরমেন্স দিচ্ছে না। আসলে এই ধরনের গাড়ি, ভাড়ার গাড়িগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, যার জন্য ঠিকমতো পারফরমেন্স পাওয়া যায় না। নিজের গাড়ির মতো তো আর না যে যারা গাড়ি নিয়ে যাবে নিজের গাড়ির মতো চালাবে, তো পাবলিক প্রপার্টির মতো গাড়ি সবাই চালায়। তো সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, গাড়ি ঠিকঠাক মতো পারফরমেন্স পাচ্ছি না আমি। প্রথমে মনে হচ্ছিল না গাড়ি ঠিক আছে, কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে। চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালাতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং তার থেকে ভালো লাগছে রাস্তা সামনে যতই যাচ্ছি ততই যেন কার্ভের রাস্তা রয়েছে, অর্থাৎ গোলাইয়ের রাস্তা। একটু উপরে উঠছে আর একটু করে গোলাইয়ের রাস্তা রয়েছে, আমাদেরকে আরও উপরে উঠতে হবে। প্রায় 5 মিনিট ধরে শুধু উপরেই উঠে চলেছি, রাস্তা আর শেষ হচ্ছে না। দেখুন রাস্তাটা কি অবস্থা, মানে গাড়ি ফার্স্ট গিয়ারে ওঠাতে হচ্ছে। এই ধরনের রাস্তায় একটা অসুবিধা হয়, যখন কোনো বড় গাড়ি সামনে চলে আসে, তো সেক্ষেত্রে তাকে ক্রস করে উপরের দিকে ওঠা বা সাইড কাটিয়ে যাওয়া একটু অসুবিধায় হয়ে যায়। যেমন এই ধরনের গাড়িগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এখন আমরা কিন্তু কার্শিয়াং স্টেশনে চলে এসেছি। বাঁদিকে আমরা দেখতে পাচ্ছেন কার্শিয়াং স্টেশন রয়েছে, যেখানে টয় ট্রেনগুলো এসে দাঁড়ায়। এই ধরনের রাস্তাগুলোতে যেমন টয় ট্রেনের লাইনগুলো ক্রস করেছে, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে আপনাদের, যে এই ধরনের। তো কী হয়, অনেক সময় বৃষ্টির জন্য যদি আপনি এটা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে আসেন, তো গাড়ি স্কেটিং করতে পারে। তো গাড়ি সবসময় এই জায়গাগুলোতে একটু বেঁকিয়ে গাড়ি তুলতে হয়, যেমন ধরুন এইখানে রয়েছে। এবার জিজ্ঞেস করে নিয়ে হ্যাঁ, सीटोंग जाने का रास्ता, सीटोंग कहाँबाट जान्छ? जोरबङ्गला छ? ना सीटों को वहाँ ये वो दिलाराम है ना, दिलाराम से ऊपर। दिलाराम से ऊपर है। ऊपर से वो बागवाड़ा होके नीचे उतारना पड़ेगा। देखो क्या है ना, तो আমরা ভুল করে উপরের দিকে একটু উঠে গেছিলাম। তো আমরা জিজ্ঞেস করে নিলাম, তো যে সমস্ত পুলিশরা ওখানে ডিউটিরত ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম। তো তারা বললো যে আপনি অনেক উপরে উঠে এসেছেন, আর একটু নিচের দিকে নামতে হবে, দিলারাম থেকে উপরের দিকে উঠতে হবে। यहाँ से 2 किलोमीटर जाइए, उसके बाद में एयरपोर्ट का रास्ता है, वही जाता है। यहाँ से दिलाराम बोलिए 2 किलोमीटर राइट, दिलाराम जाइए। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও কিন্তু বললো দিলারাম থেকে উপরের দিকে উঠতে হবে। তো চলুন দেখি দিলারামটাই কী জিনিস। মাঝে একটা হোটেল পেয়েছিলাম, সেখানে দুপুরকার খাবারটা খেয়ে নিলাম। সঙ্গে ছিল মোমো আর চাটনি। এখানকার মোমো কিন্তু অসাধারণ। পাহাড়ে আসলে মোমো এবং তার চাটনি খেতে এত সুন্দর লাগে যে বলে বোঝানোর নেই। তবে এইখানকার যে মোমোটা সেটা অবশ্যই স্পেশাল, আর তার সঙ্গে দেওয়া চাটনিগুলো আর স্যুপ হলে তো কোনো কথাই হবে না। আমরা দিলারামের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা শিটংয়ের রাস্তায়, অর্থাৎ সেই খারাপ রাস্তায় প্রবেশ করব। এইটা হচ্ছে সেই শিটংয়ের রাস্তা, যেখানে গাছপালা এবং রাস্তাঘাট পুরোই শূন্য,
মানুষজনের দেখা নাই বললেই চলে। তো এই রাস্তাটা দেখে আমার অনেকটা গুলমার্গের রাস্তার কথা মনে পড়ছে, কেননা যখন লাদাখ গেছিলাম তখন গুলমার্গের রাস্তাও ছিল প্রায় এইরকমই। অনেকক্ষণ ধরে আমরা গাড়ি চালাচ্ছি, তো এই প্রথমে একটা গাড়ি আমরা দেখতে পেলাম। তো এমন কোনো মানুষকে আমরা জিজ্ঞেস করব তো সেটারও উপায় নেই, কারণ এখানে কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায়। শুধু জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। রাস্তাঘাট কিছুটা খারাপ রয়েছে, আর সব থেকে বড় এখানে কার্ভ রয়েছে একটু গোলাইয়ের মতোগুলো। তো এখনো পর্যন্ত কোনো মানুষের দেখা আমি পেলাম না যে যাকে জিজ্ঞেস করব যে সঠিক রাস্তায় আমরা যাচ্ছি কিনা। শুধু এটাই ভাবছি এই সব জায়গায় রাস্তায় যদি গাড়ি খারাপ হয় তো সেক্ষেত্রে অসুবিধাই হবে। তবে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে। গাড়ি একা চালাচ্ছি বটে, কিন্তু একটা ভয়ও কাজ করছে যে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। দু একটা গাড়ি 4 চাকা যাচ্ছে, তো তাদেরকে জিজ্ঞেস করা যাচ্ছে না যেহেতু তারা রানিং অবস্থায় রয়েছে। এমন কোনো ফাঁকা রাস্তায় যদি আপনি গাড়ি চালান বা এই ধরনের রাস্তা থাকে সেক্ষেত্রে কিন্তু ভয় কাজ করবেই। একে জিজ্ঞেস করি। ये औहलधारा व्यू पॉइंट जाता है ना? हाँ ঠিক। একজনের সঙ্গে দেখা হয়েছিল, তো তাকে জিজ্ঞেস করিলাম যে আমরা যে রাস্তাতে যাচ্ছি সেটা সিটাগঞ্জই তো রাস্তা। সেও অচেনা, মানে সেও এখানকার না, লোকাল না, সে ঘুরতে এসছে, সেও বলতে পারলো না ঠিক। তো দেখবো সামনে যদি কি আরও কাউকে পাই কিনা। दीदी सीटोंग किधर है? सीटोंग तो औहलधारा जो व्यू पॉइंट है इधर ही है ना? औहलधारा जो व्यू पॉइंट है এটা হবে মনে হয়, দেখছি। একে জিজ্ঞেস করি আর একবার। দাদা সিটং গাড়ি ব্রেক ছাড়াই গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়িতে যে ব্রেক মারবো তারও উপায় নাই, যে গাড়ি শুধুমাত্র নিউট্রালে গাড়ি চলছে, কারণ এতটা ঢালু রয়েছে রাস্তা। এখানে কয়েকটা বাড়ি রয়েছে, তো মাটির রাস্তা কিন্তু অনেক জায়গায় দেখতে পেলাম। তো মনে হচ্ছিল যেন বৃষ্টি আরম্ভ হলে এই সমস্ত রাস্তায় গাড়ি চালানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো, কেননা রাস্তা এত খারাপ। তারপরে কুচির রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এই রাস্তাটা তো আরও ভয়ঙ্কর, শুধু সামনের দিকে গাড়ি এগিয়েই যাচ্ছে, কেননা কোনো ব্রেক বা কিছুই আমি ধরে নেই, গাড়ি সম্পূর্ণ নিউট্রালে চলছে। তারা পুরোই মাটির রাস্তা, বৃষ্টি হলে অবশ্যই এই সমস্ত জায়গায় গাড়ি চালাতে অসুবিধা হবে। তো গাড়ি এখনও পর্যন্ত আমাদের অসুবিধা হয়নি, যেহেতু বৃষ্টি এখনও পড়ছে না, তো সেক্ষেত্রে সেটা না ভাবাই বাঞ্ছনীয়। অনেক পাহাড় এবং কুচির রাস্তা আর মাটির রাস্তা পার করার পর আমরা পৌঁছে গেছি এখন চায়ের বাগানের মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তায়।
বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তো নেটে দেখে নিয়েছিলাম যে এখানে সমস্ত দিন বৃষ্টি হচ্ছে, তো এখানে আসার পর কিন্তু একদিন আমরা বৃষ্টি পাইনি। শুধু একবার রাস্তাটা দেখুন, কতটা ঢালু এবং পাথরের কুচির রাস্তা, তার সঙ্গে সঙ্গে আবার গোলায়ও রয়েছে। গাড়ির স্পিড অটোমেটিক কমিয়ে দিতে হচ্ছে। এই জায়গাটা দেখতে কিন্তু অনেকটা দেখুন চীনের মতো লাগছে, কেননা যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু ব্যারিকেড দিয়ে ঘেরা একটা বর্ডারের মতো লাগছে দেখে। আর গাড়ি তো আমি নিউট্রালেই চলছে, আমি মাঝে মধ্যে গাড়িকে দাঁড় করাচ্ছি, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পর পর গাড়িকে দাঁড় করিয়ে আমি গাড়িটা রেস্ট দেওয়ার পর গাড়িকে নিয়ে আসছি। কেননা আমি যখন কার্গিলে গেছিলাম তো সেক্ষেত্রে একটা অসুবিধা হয়েছিল, গাড়ির যে ক্লাচ প্লেট সেটা গরম হয়ে ব্রেক ফেল হয়ে যায়। তো তার জন্যই আমি মাঝে মধ্যে গাড়িকে দাঁড় করিয়ে ঠান্ডা করে তারপরে আবার গাড়িকে চালাচ্ছি। এ কি, এ রাস্তা তো আরো ভয়ানক। কি অবস্থা দেখুন, পিছনের চাকাটা। এই সমস্ত রাস্তা যদি এই গাড়িগুলো ঢোকায় তো আরো বেশি জ্যাম হয়ে যাবে, কেননা রাস্তা একে সংকীর্ণ এবং সরু। গাড়ি চালাতে চালাতে অসুবিধা হয় কখন জানেন? এই ধরনের রাস্তাগুলোতে যখন উপর থেকে আমরা নিচের দিকে নামছি, নামার পরে যখন হঠাৎ দেখতে পাচ্ছি যে গোলায় রয়েছে। তো এখন বাজে প্রায় দুপুর 2টো। আমরা দুপুর 12টা 12:30টার দিকে দুপুরকার খাবার খেয়েছিলাম। তো আমাদের কিন্তু হোটেলে পৌঁছানোর পর দুপুরের লাঞ্চটা অবশ্যই আমাদেরকে খেতে দেবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে 3টে থেকে 3:30টার মধ্যেই হোটেলে পৌঁছানোর। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা কেউ শিটং আসেন বা আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই রাস্তা দেখে তারপরে আসবেন। আমি এখানে আসার 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, 2 দিন পেছনে কোনো বৃষ্টি হয়নি, তারপরেও রাস্তার অবস্থাটা এইরকম। তো আসলে অবশ্যই ভাবনা চিন্তা করে তবে আসবেন। গাড়ি প্রায় অনেকক্ষণ ধরে চালাচ্ছি, তো গাড়িটাকে এবার আমাদেরকে রেস্ট দিতে হবে, না হলে অসুবিধা হতে পারে। তো দেখি সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে গাড়িটাকে আগে 10 থেকে 15 মিনিট রেস্ট দেবো, আর তার সঙ্গে সঙ্গে আমরাও কিছুটা রেস্ট নিয়ে নেব। আমি যে হেলমেটটা ব্যবহার করছি সেটা হচ্ছে এক্সরের। এই কারণেই বলছি আপনাদেরকে যে আমার প্রায় অনেকক্ষণ ধরে আমি যেহেতু হেলমেট পরে আছি, তো মাথার ভিতরে পুরোটা ঘেমে গেছে, আর মাথার একটা অংশে হেলমেটের কোনো একটা অংশ টাচ হচ্ছে, যার জন্য সেই জায়গাটাতে অসুবিধা হচ্ছে। কেননা মাঝে মধ্যে আমাকে হেলমেট খুলে সেই জায়গাটাকে ঠিক করে নিতে হচ্ছে। এখানে আরেকবার দাঁড়িয়ে হেলমেটটা দেখে নিই। যখন আমি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব তো আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেওয়ার, কারণ আপনারাও জানুন যে শিটংয়ের রাস্তার কন্ডিশনটা কেমন। আমরা প্রায় চলে এসেছি শিটংয়ের কাছাকাছিতে, আর কিছুটা গেলে পরেই আমরা অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছে যাব। অহলদারা ভিউ পয়েন্টে কিন্তু দেখার মতো সেরকম কিছুই নেই, তো শুধুমাত্র সেখানে 360 ডিগ্রি ভিউ, প্যানোরামিক ভিউ রয়েছে, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। তার সঙ্গে তো চা বাগান অবশ্যই রয়েছে। আপনাদেরকে তো আগেই বলেছি
যদি আপনারা 360 ভিউ বা প্যানোরামিক ভিউ দেখতে চান তো অহলদারের যে হোমস্টে রয়েছে সেখানে আপনাকে থাকতে হবে। তো হোমস্টেতে কিন্তু 3 বেলায় খাওয়া দাওয়া দেবে এবং তার সঙ্গে যদি আপনারা বারবিকিউ চান সেটাও তারা ব্যবস্থা করে দেবে। তো তার জন্য আপনাদেরকে আগে থেকে জানাতে হবে। সমস্ত কিছু ইনফরমেশান আমি আগেই ফোনে নিয়ে নিয়েছি, তার জন্য আপনাদেরকে আমি বলতে পারছি। অবশেষে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমরা এখন হোমস্টেতে। সাপোর্ট দাও, ঠেলো, আরে ঠেলো ঠেলো উপর দিকে, দাঁড়া দাঁড়া। আর একটু হলেই প্রায় যাচ্ছিলাম, কারণ ওপর দিক থেকে এমন একটা জোরে গাড়ি নিচের দিকে আসছিল যে আমি গাড়ি কন্ট্রোল করতে পারিনি। তাও আমি সাইড দিয়ে দিয়েছিলাম, তেমন কোনো অসুবিধা হয়নি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেটাই শিটংয়ের সেই হোমস্টে। এইখানে আমরা এখন দেখি এখানে সমস্ত গাড়ি রয়েছে, তার মানে এখানে গাড়ি পার্কিং করতে হয় মনে হয়। আমি অবশেষে পৌঁছে গেছি শিটংয়ের সেই হোমস্টেতে। এইগুলো সেই কাছের ঘর যেগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারেন। তো আমি পরবর্তী ভিডিওতে হোমস্টে সম্বন্ধে পুরোপুরিভাবে আলোচনা করব, সাইডে কী রয়েছে এবং পিছনে সমস্ত কিছু আমি আলোচনা করব। আমি চাইলে এই ভিডিওতে আলোচনা করতে পারতাম, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য দ্বিতীয় একখানা পার্ট আমি নিয়ে আসছি। আপনারা সঙ্গে থাকবেন। যারা আমার এই ইউটিউবের চ্যানেলে নতুন এসেছেন বা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম ভবঘুরে শুভাশিস। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।